নমস্কার, এনবিপি ইউনিয়নে অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ লাইভ ফোনের অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভে চলে আসা মানেই কিন্তু আপনাদের শরীর সংক্রান্ত বিষয়ে নানান আপনারা জিজ্ঞাসা রাখছেন, ডাক্তারবাবুদের সঙ্গে আপনারা কথা বলতে পারছেন সরাসরি। অবশ্যই আজকেও কিন্তু আমরা বিশেষ টপিক রেখেছি, যেটি হলো গ্যাস অম্বল এবং বুক জ্বালা, যেটা নিয়ে কিন্তু আমরা সকালে উঠেই দেখা যায় যে অনেক সময় একটা বদ হজম বা বাজে ঢেকর ওঠে। এই সমস্যা থেকে আপনি কিভাবে পরিত্রাণ পাবেন, এই সমস্যা থেকে আপনি কিভাবে বেরিয়ে আসবেন, কিভাবে একটা পার্মানেন্ট সলিউশন পাবেন, অবশ্যই সে বিষয়ে আজকে আমরা জানবো। আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন এনবিপি ইউনিয়নে অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশিষ্ট চিকিৎসক, আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর এস ভাদুরী এবং মেডিকেল কনসালটেন্ট। অবশ্যই আজকে তাকে যখন আমরা পেয়েছি, অবশ্যই আমরা এ বিষয়ে জানবো কিভাবে আমরা নিজেরা ভালো থাকবো, নিজেদেরকে ভালো রাখবো এবং সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাবো, সেটাই কিন্তু উপহার দিচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের প্রত্যেকটি গ্রুপ অফ ডক্টরসরা যারা রয়েছেন, তাদের এক্সপার্ট ডক্টরদের তাদের সেবা শুশ্রূষায় এবং তাদের ট্রিটমেন্টের মাধ্যমে মানুষ কিন্তু ভীষণভাবে উপকৃত হচ্ছেন। আজও আমরা সে বিষয়ে জানবো কিভাবে আমরা এই রোগ বা এই চিকিৎসা বা এই ট্রিটমেন্টের মাধ্যমে কিভাবে আমরা ভালো থাকবো আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে। আমি সরাসরি চলে যাব, উপস্থিত আছেন এস ভাদুরী স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার স্যার, প্রথমেই কিন্তু আমি বললাম যেটা হলো আমাদের, এটা হলো একেবারে বাঙালি বলুন অবাঙালি বলুন সব মানুষের মধ্যে এটা কিন্তু একটা সকালে উঠেই একটা অনেক সময় বাজে ঢেকর ওঠা বা গ্যাস অম্বলের ভুক্ত হওয়া, এটা মানে একটা পার্মানেন্ট একটা থাকে প্রতিদিন। কিন্তু আমরা কি করি, বাইরে থেকে কিছু ওষুধপত্র এনে কোনোভাবে, আমি নাম বলবো না, বিভিন্ন ওষুধ এনে অ্যাসিডিটি বা গ্যাস অম্বলকে কিছুক্ষণের জন্য আমরা রিলিফ পাওয়ার জন্য আমরা সেটাকে ব্যবহার করি বা ঔষধ হিসাবে আমরা সেটাকে খাই, ভক্ষণ করি। তা সে বিষয়ে আজকে আমরা জানবো আয়ুর্বেদ চিকিৎসক কি বলছে, আয়ুর্বেদ চিকিৎসা কি বলছে। দেখুন, আজকেই আমি সোশ্যাল মিডিয়াটা ঘাঁটতে ঘাঁটতে একটা খবর দেখছিলাম, সেখানে বলছে যে আমাদের যে প্যারাসিটামল যেগুলো আমরা দেখি বিভিন্ন লোকে কিনে কিনে দোকান থেকে বাড়িতে গুছিয়ে রাখে, কোনো ব্যথা হলেই খেয়ে নিচ্ছে, জ্বর হলেই খেয়ে নিচ্ছে, এগুলোর কিন্তু একটা রিসার্চ করে এরকমও পেয়েছেন যে সেখানে কিন্তু শরীরের মধ্যে নতুন নতুন আরও সমস্যা দেখা দেয়। যেমন কি ধরুন হাইপার অ্যাসিডিটি, সেটা কিন্তু আমাদের মেটাবলিজমটাকেও নষ্ট করছে, ঠিক আছে। এবং মেটাবলিজম কি, যে আমরা খাদ্য খাবার খাই সেগুলো যে পাচন ক্রিয়াটা হয় সেটা হয়ে যে ওটা এনার্জিতে কনভার্ট হয়, এই পদ্ধতিটাকেও নষ্ট করছে। তো এই ওষুধটা যখন বেরিয়েছে নিশ্চয়ই এর কোনো গুণাগুণ আছে। এবার গুণাগুণটা সত্যি যে ওষুধটা আপনার শরীরে দরকার এইটা ঠিক করবেন আপনি নিজে নয়, সেটা ঠিক করবে কে? ডাক্তারবাবুরা, যারা এই প্যাথি নিয়ে কাজ করছেন যে প্যারাসিটামল দিতে হবে একজন পেশেন্টকে, সেই ডাক্তারবাবুরা ঠিক করে দেবেন যে আপনি কতটা সেই ওষুধটা খাবেন, কতদিন খাবেন, কখন খাবেন, আদৌ ওটা আপনার জন্য উপযুক্ত কিনা সেইগুলো। কিন্তু আমরা কি করি সাধারণভাবে, যে একবার জেনে গেছি ওভার দ্য কাউন্টারে ওষুধটা পাওয়া যায়, ডাক্তারবাবুদের কোনো দরকারই নেই, ডাক্তারবাবুর থেকে আমি বেশি জানি, এই একটা ধারণা কিন্তু আমাদের মানুষদের মধ্যে আজকাল হয়ে গেছে। বিশেষ করে ভারতবর্ষে দেখা যাচ্ছে যে উইদাউট প্রেসক্রিপশন যেহেতু ওষুধ পেয়ে যায় মানুষ, ওষুধের দোকানের লোকেরা সেটা দিয়ে দিচ্ছে, তো তার জন্য কি হচ্ছে, ভুক্তভোগী হচ্ছেন কিন্তু আপনারা যারা এরকম করছেন। কারণ সেই ওভারডোজ যদি হয়ে যায়, নিয়মিত কেউ খেয়ে যাচ্ছে এবং তার যে সাইড এফেক্ট সেটা কিন্তু সাংঘাতিক। কিন্তু এই ওষুধটা যখন তৈরি হয়েছিল তার একটা উদ্দেশ্য ছিল মানুষকে সুস্থ রাখার, বাঁচানোর জন্য, সেটা ঠিক করে দেবে ডাক্তারবাবুরা। এইবার যদি বারে বারে এই ঘটনাগুলো ঘটতে থাকে তাহলে মানুষ তো আরো খারাপের দিকে চলে যাবে। একটাই কথা বলবো, যাদের যে কোনো সমস্যা ইমার্জেন্সির যদি দরকার না পড়ে, যে ইমার্জেন্সি কাজটা না করলে তাহলে সে হয়তো প্রাণে বাঁচবে না বা বিশাল একটা বড় সমস্যায় পড়বে, তখন কিন্তু আমরা মডার্ন মেডিসিনের হাত ধরতে হবে। কিন্তু আপনার যদি জীবন ধারণের একটা পদ্ধতি বলেন, বা ধরুন আপনি চাইছেন
যে আপনার লং টার্ম ধরে সুস্থ থাকার জন্য, বা দেখা যাচ্ছে যে আপনি যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো এতটা মানে আপনার শরীরে ক্ষতি করে রয়েছে বা করতে চলেছে, যেটা ধরুন আপনি অন্য একটা প্যাথির মাধ্যমে চিকিৎসা করলেও সেরে যেতে পারবে, তাহলে কিন্তু সেটাই করা উচিত। আমি এখানে কথা বলতে চাইছি আয়ুর্বেদ চিকিৎসার কথা। আয়ুর্বেদ কিন্তু ক্রনিক ডিজিজের উপর খুব ভালো কাজ করে, এবং আমাদের এনবিপি আয়ুর্বেদাতে কিন্তু এরকম অনেক হাজার হাজার রোগী যারা আমাদের এখানে আসছেন, তারা কিন্তু এই ক্রনিক ডিজিজ থেকে আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে, সুস্থ হচ্ছে। কিন্তু আমাদের এই আয়ুর্বেদ চিকিৎসা ভারতবর্ষের প্রাচীনতম চিকিৎসা, সারা বিশ্বের একটা প্রাচীনতম চিকিৎসা, 5000-এরও বছরের আগে এর সৃষ্টি হয়েছে। কিন্তু সেটাকে মানুষ কি করে, সেকেন্ডারি হিসাবে রাখে। যখন দেখে মডার্ন মেডিসিন করলো বছরের পর বছর, সেই রোগটা সারলো না এবং কিছু সাইড এফেক্ট তৈরি হয়, সেটা দোষ কিন্তু সেই রুগীর, কারণ ডাক্তারের পরামর্শ নেয় না। ওভারডোজ একটা বড় ব্যাপার, ঠিক আছে। এবং কিছু কিছু ওষুধ না দিলেই নয়, যখন ডাক্তারবাবুরা দেখছে, কিন্তু তার কিছু সাইড এফেক্ট বিভিন্ন মানুষের ওপরে দেখা যায়। এগুলো আস্তে আস্তে বাড়তে বাড়তে দিনের পর দিন দেখার তার ক্রনিক একটা ডিজিজ দাঁড়িয়ে গেছে। সেই ক্রনিক ডিজিজটার থেকে যদি আপনি মুক্ত হতে চান, তাহলে কিন্তু আয়ুর্বেদের হাত ধরতে হবে। এবং এই গ্যাস, অ্যাসিডিটি, এটা কিন্তু একদিনে হয় না। দিনের পর দিন আমরা শরীরের ওপর অত্যাচার করছি বিভিন্নভাবে, তারপরে গিয়ে দেখা যায় আমাদের এই গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, কনস্টিপেশন এর সমস্যা হচ্ছে, যেগুলোকে আমরা পেটের সমস্যা বলে চিহ্নিত করেছি। একদম, আমরা সে বিষয়ে আরও অনেক কিছুই জানবো। তখন এগুলো আমরা অনেকটা অজ্ঞতার জন্য আমরা অনেক সময় এই বিভিন্ন প্রেসক্রিপশান ছাড়া, উইদাউট প্রেসক্রিপশান ছাড়াই কিন্তু আমরা ডক্টরের পরামর্শ ছাড়াই কিন্তু আমরা বিভিন্ন যাকে বলে মেডিসিনের জায়গা থেকে আমরা কিন্তু অনেক সময় কিনে ফেলি কিছুক্ষণ সাময়িক হয়তো আমরা রিলিফ পেলাম। কিন্তু আপনি কি জানেন যে এই যে আমরা খেলাম যে ওষুধটির নামটা বলবো না অবশ্যই, সেই ওষুধ খেয়ে আমার শরীরের মধ্যে যে আরেকটা রোগের আমরা আমন্ত্রণ জানাচ্ছি না? তো এই যে আমাদের এই যে কিছু আমরা ভুল বশত কাজগুলো করে থাকি, এগুলো কিন্তু আমাদের আগে থেকে কিন্তু আমাদের এটা একটু জানা দরকার, কারণ ডক্টরদের পরামর্শটা ভীষণ ইম্পর্টেন্ট। সেই হিসাবে কিন্তু আপনাদের কাছে আমরা পৌঁছে দিই এই অনুষ্ঠান, বিভিন্ন টপিক নিয়ে আমরা আলোচনা করি। আয়ুর্বেদ চিকিৎসা কিন্তু এমন একটি প্রাচীন চিকিৎসা, যার মাধ্যমে আপনি কিন্তু একদম গোড়া থেকে আগা একদম আপনি পিওরভাবে সুস্থ এবং সবল সতেজ জীবনটাকে ফিরে পাচ্ছেন। কোনো সাইড এফেক্ট নেই, বিনা অপারেশন, কোনো অপারেশনের যে একটা ভয়ভীতি থাকে সেই ব্যাপারগুলো নেই, এবং সব রকমভাবে কিন্তু আপনি কিন্তু একদম সুন্দরভাবে কিন্তু একটা ট্রিটমেন্টের মাধ্যমে আপনি সুস্থ জীবন কিন্তু লিড করতে পারছেন। সেইভাবে কিন্তু আমরা আজকের আলোচনা রেখেছি। ডক্টর এস ভাদুরী আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আমি স্যারের কাছে আবার যাব। যেটা হয় যে ডাক্তারবাবু, এই যে আমরা হয়তো সাময়িক রিলিফের জন্য আমরা অনেক সময় গ্যাস, অ্যাসিডকে কিছুক্ষণ রোখার জন্য আমরা এই কার্যটি করি, এটা আমাদের ভেতরের যে অর্গানগুলো, যে আমাদের হয়তো প্রথম কোন অর্গানকে সবচেয়ে বেশিভাবে সেটাকে বিধ্বস্ত করে, খারাপ করে, আমরা সেই বিষয়ে একটু জানবো। হ্যাঁ, দেখুন, আমরা যে কোনো কিছু যখনই আমরা শরীরের মধ্যে মানে ঢোকাচ্ছি, তার মানে আমাদের মুখ গহ্বর দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ওটা যায়, প্রবেশ করে আমাদের শরীরের ভিতরে, ঠিক আছে। তো এই যে মুখে আমরা কিছু খেলাম, সেটা প্রথমে যায় হচ্ছে আমাদের স্টমাকে। এই স্টমাকে যাওয়ার পর সেটাকে কিন্তু একটা হজম করানোর ব্যাপার থাকে। এবার এই যে হজম করানোর ব্যাপার থাকে, তখন কি হয়, তার একটা কিন্তু প্রক্রিয়া আছে। সেখানে আমাদের বিভিন্ন ধরনের এনজাইমস আছে, জুস আছে, যেগুলো আমাদের ডাইজেশনে হেল্প করে, আমরা বলি ডাইজেস্টিভ এনজাইমস বা ডাইজেস্টিভ জুস। সেখানে লিভারের একটা বড় ফাংশন থাকে, সেখানে প্যানক্রিয়াসের একটা ফাংশন থাকে, সেখানে স্টমাকের মধ্যে HCl থাকে, তার একটা ফাংশন থাকে, এরকম বিভিন্ন ফাংশন থাকে এক একটা জিনিসের। এবং সেগুলো যখন সঠিকভাবে কাজ করে শরীরের মধ্যে, দেখা যায় যে আমাদের খাদ্য খাবারগুলো হজম হচ্ছে। এবং আরেকটা কথা বলে রাখি, পেটে কিছু কিন্তু ভালো ব্যাকটেরিয়া থাকে। আমাদের শরীরে, সারা শরীরেই কিন্তু কিছু গুড ব্যাকটেরিয়াস থাকে, যেগুলো আমাদের সব সিস্টেমগুলোকে হেল্প করে সঠিকভাবে পরিচালনা করার জন্য। কিন্তু আমাদের যে খাদ্য খাবারের ধরন বা যেসব আমরা ইনটেক করছি মুখের মাধ্যমে, সেগুলো কিছু কিছু এমন খারাপ জিনিস থাকে যেগুলো ওই ভালো ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে দেয় এবং খারাপ ব্যাকটেরিয়া জন্মাতে কিন্তু সাহায্য করে, যার কিন্তু
এত ক্ষতিগ্রস্ত করতে পারে আমাদের শরীরকে, মানুষকে মেরেও ফেলতে পারে। আপনারা কি জানেন যে আমাদের মুখের মধ্যে যে কিছু ব্যাকটেরিয়া থাকে, গুড ব্যাকটেরিয়া থাকে, কিন্তু আমাদের খাওয়ার ধরন, সঠিকভাবে দাঁতের পরিচর্যা না করা, আরও মানে এমন কিছু কিছু খাদ্য খাবার খাচ্ছি যেগুলো আমাদের মুখে রয়ে যাচ্ছে, ঠিক আছে, সেখান থেকে দেখা যাচ্ছে আমাদের কোথাও দাঁতের মধ্যে ক্যাভিটি হচ্ছে, সেই ক্যাভিটি থেকে সেই ব্যাকটেরিয়া, খারাপ ব্যাকটেরিয়াগুলো কিন্তু আমাদের ব্লাড স্ট্রিমে চলে যায় এবং সেখান থেকে আমাদের হার্টেরও ক্ষতি করতে পারে। এমনকি অনেক সময় মানুষ যে দেখা যাচ্ছে যে কারণ খুঁজে পাচ্ছে না বা কি হয়েছে, হার্ট অ্যাটাকটা কেন হলো, তার অনেক সময় রিসার্চ করে পাচ্ছে যে তাদের মধ্যে অনেকেরই কিন্তু সেই দাঁতের মধ্যে যে বা মুখের মধ্যে যে ব্যাকটেরিয়া, খারাপ ব্যাকটেরিয়াটা থাকে, সেটা কিন্তু তাদের ব্লাডে পাওয়া যাচ্ছে। তার মানে কত সাংঘাতিক এক একটা জিনিস হয় আমাদের এই সঠিকভাবে নিজেদেরকে পরিচালনা না করা বা সঠিক জিনিস না খাওয়া। তো এই যে খারাপগুলো হয়, মানে এগুলো যে বিভিন্ন ধরনের ক্ষতিগুলো হচ্ছে, সেখান থেকেই কিন্তু আমাদের পেটের বিভিন্ন রোগ সৃষ্টি হচ্ছে। একদম, আমরা আরো এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে এগোবো। তার আগে একজন বন্ধু অপেক্ষা করছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, নমস্কার ম্যাডাম। আমি অশোক মাইতি কথা বলছি মুর্শিদাবাদ থেকে। আচ্ছা আচ্ছা, কি সমস্যা বলুন অশোক বাবু। সমস্যা বলতে আমার শীতকালের সময় মানে খুব ঘাটে ঘাটে মানে যন্ত্রণা, মানে হাঁটুতে চলতে গেলে সমস্যা। আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে 36। আপনার কথাটা কেটে যাচ্ছে, এক জায়গায় মানে নড়বেন না, এক জায়গায় বসে বা দাঁড়িয়ে বলুন। হ্যাঁ হ্যাঁ, আমার বয়স হচ্ছে 36 বছর। 36 বছর। কি ধরনের কাজকর্ম করেন আপনি? আমি একটু ভারী কাজকর্ম করি আর কি। ভারী কাজকর্ম, তাই তো? আচ্ছা, কোনো নেশা আছে আপনার? ওই মাঝে মধ্যে একটু ড্রিঙ্ক করি। ড্রিঙ্ক করেন। আর টোবাকো মানে তামাক পাতার কোনো কিছু, সিগারেট বা কিছু? খৈনিটা খাই। খৈনিটা খান, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। দেখুন, এই একটু আগে আমি বলছিলাম আমরা যে মুখ দিয়ে যা যা খাই সেগুলো আমাদের শরীরে এফেক্ট করে, এবং যে কোনো রোগের সৃষ্টি কিন্তু হয় পেট থেকে। পেটে ফার্স্ট গন্ডগোলটা শুরু হয় এবং সেখান থেকেই বা যে কোনো রোগ পেটের মাধ্যমে কিন্তু তার সৃষ্টি হয়, ঠিক আছে। যেমন ধরুন, এই যে আপনি বলছেন যে আপনি যে তামাক পাতা খান, এর রসটা কতটা ক্ষতিকারক আমাদের শরীরের জন্য। যাদের এই প্রবলেম থাকবে তাদের কিন্তু অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা একদিন না একদিন হবেই, এবং এইটা যখনই হবে দেখবেন আপনার হজমের ব্যাঘাত ঘটছে, আপনার হজম ঠিক মতো হবে না। শরীরের মধ্যে যখনই গ্যাসের তৈরি হবে দেখবেন আপনার বিভিন্ন জয়েন্টেও কিন্তু ব্যথা বাড়বে। যদি কারো ব্যথা থাকে সেই বিভিন্ন জয়েন্টে ব্যথা বাড়বে, এবং শরীরের যে আমাদের হাড়ের ক্ষমতা, মাংসপেশির ক্ষমতা, এগুলোও কিন্তু আস্তে আস্তে দুর্বল হতে থাকে। তাহলে আমাদের এই খাওয়াগুলো যেগুলো ক্ষতিকারক, যতটা কম পারা যায় সেটা কিন্তু খেতে হয়। যদি সবচেয়ে ভালো হয় যদি তাকে না একদম না খাওয়াই হলো বা ওটা নাই ব্যবহার করা হলো, কিন্তু যদি না পারেন তাহলে অ্যাটলিস্ট চেষ্টা করুন যে যত কম সেটা গ্রহণ করা যায় ততটাই কিন্তু আপনার মঙ্গল। আপনার যে শরীরে এত ব্যথা, দেখবেন হয়তো আপনার সাথে সামনাসামনি কথা বললে বোঝা যাবে আপনার শরীরের শক্তির মানটা কম, কারণ এই যে আপনার খাওয়ার ধরন, তার সাথে সাথে যদি আপনার খাদ্য খাবার সঠিকভাবে না খান, পুষ্টি যদি না পায় শরীর, এবং যে কোনো নেশা করলে শরীরের যে ইমিউনিটি সেটা নষ্ট হয়, পুষ্টির ঘাটতি হয়, এগুলো কিন্তু অবশ্যই হবে, ঠিক আছে। আপনি হয়তো খেয়ে দিয়ে মোটা হয়ে গেলেন, সেটা আপনার পুষ্টিকর স্বাস্থ্য না, সেটা আপনার ইনফ্লেমেশন বলে, মানে শরীর ফুলে যাওয়া, সেটা একটা অন্য গল্প। কিন্তু যদি যারা মানে সত্যিকারের স্বাস্থ্যকর হয় তারা কিন্তু মোটা হবে না, তাদের মাংসপেশির ক্ষমতা থাকবে বেশি, তারা হয়তো দেখতে রোগা হবে কিন্তু তাদের শক্তি অনেক বেশি হবে। তো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে আপনার শক্তি কতটা আছে, মাংসপেশির ক্ষমতা ঠিক আছে, আপনার হাড়ের জোর ঠিক আছে, এগুলো না হলে কিন্তু এই ব্যথার প্রকোপগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে, এবং এক এক সময় দেখা যাবে জয়েন্টে আপনার বিভিন্ন ধরনের প্রবলেম আসছে, সেখান থেকে জয়েন্ট ক্ষয় হতে পারে, জয়েন্টের আপনার যে রসটা থাকে সে রসগুলো শুকিয়ে যেতে পারে, এবং বিভিন্ন ধরনের ব্যথার সমস্যা আসতে পারে। আপনি একটা কাজ করুন, আপনার সব যদি আগের কোনো দেখিয়ে থাকেন সেই রিপোর্ট নিয়ে আমাদের কাছে আসুন, আর যদি তা না থাকে তবুও আপনি সরাসরি আমাদের কাছে আসুন, এসে দেখান আপনার কেন এই সমস্যাটা হচ্ছে ব্যথা, সেটা আমরা দেখে নেব, বার করব, এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট নিলে, আয়ুর্বেদ ট্রিটমেন্ট নিলে আস্তে আস্তে আপনি সেই জায়গাটার থেকে বেরিয়ে আসতে পারবেন। দুটো লাভ, একটা হচ্ছে যে ক্ষয়ক্ষতিটা হয়ে যাচ্ছে আর বাড়বে না, ঠিক আছে, আর যাতে ক্ষতিটা না হয় আপনার শরীরে
তার একটা ব্যবস্থা হবে আয়ুর্বেদের মাধ্যমে। দ্বিতীয়ত সেই ক্ষতিটার থেকে কিভাবে তাকে রেকটিফাই করা যায়, শোধরানো যায়, তারও কিন্তু ব্যবস্থা হবে। তার জন্য দেরি করবেন না, হেল্পলাইন নাম্বারে কল করুন। কোথায় আমাদের চেম্বার আছে আপনার বাড়ির কাছাকাছি, সেখানে এসে দেখিয়ে দিন আমাদের। একদম, আমি অবশ্যই সেগুলো বলবো। তার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার ম্যাডাম, আমি বেলেঘাটা থেকে দিলু দাস বলছি। আচ্ছা আচ্ছা, বলুন কি সমস্যা। আমি ডাক্তারবাবুর প্রোগ্রাম খুব মনোযোগ সহকারে শুনছি। ডাক্তারবাবু পুষ্টির ওপরে বিশেষ গুরুত্ব দিচ্ছে, প্রত্যেকটা জিনিসে আমি প্রোগ্রামটাকে খুব ভালোভাবে ওয়াচ করছি। আমার যেটা জানার বিষয় সেটা হচ্ছে একটা জেনারেল গাইডলাইন কিংবা ডায়েটের উপরে যদি একটা গাইডলাইন উনি দেয়, মানে আমরা এই শীতের উইন্টার সিজনে, যে এখন তো সিজনটা চেঞ্জ হচ্ছে, শীতটা প্রবলভাবে পড়ছে, তো এই সিজনটায় যদি একটা ভালো গাইডলাইন দেন আমাদের একটা ডায়েট সম্পর্কে, মানে যেহেতু আপনি আয়ুর্বেদ এক্সপার্ট, আয়ুর্বেদিক এর উপরে আমরা তো বিভিন্ন ধরনের ফল ফুল এই ব্যাপারগুলো দেখে থাকি, ফলমূল, তো এটার উপরে যদি একটা গাইডলাইন দেন জেনারেলি খুব ভালো। আচ্ছা ঠিক আছে, আপনি শুনুন। অবশ্যই আপনি শুনুন। দেখুন, প্রথম কথা হচ্ছে, দেখুন আপনি যে গাইডলাইন্সটা ছিলেন এটা খুব ভালো, আপনার সাথে সাথে আরো কিছু মানুষ শুনতে পাবেন। দেখুন, এই সময় কি হয়, আমাদের একটা ঠান্ডার একটা প্রভাব পড়ে আমাদের শরীরে এবং ওয়েদারের মধ্যে, ঠিক আছে। ক্লাইমেটটা ঠান্ডা থাকে, নর্মাল টেম্পারেচারের থেকে কিছু কম থাকে, যেটা আমরা সাধারণত দেখতে পাই। এবং এই টাইমে কিন্তু কিছু ব্যাপারে আমাদের নজর রাখা উচিত। প্রথম কথা হচ্ছে, এই সময় সব খাদ্যগুলো আমাদের কিন্তু, এই সময় বলে না, সারা বছর ধরেই যেই সিজনে যেটা হওয়ার কথা, দেখুন এখন 12 মাসই সব শাকসবজি এবং ফলমূল পাওয়া যায়, ওইভাবে কিন্তু এটাকে জাস্টিফাই করবেন না। আপনার কি করতে হবে, এই শীতের সময় যে খাদ্যগুলো তৈরি হয় সেগুলোর কিন্তু একটা কি হয় ব্যাপার আছে, শরীরকে গরম করে, গরম রাখে, যাতে ভেতর থেকে আপনি গরম থাকেন, ঠিক আছে। মানে কম্বল চাপা দিয়ে সোয়েটার পরে গরম থাকার কথা বলছি না, ভেতর থেকে যাতে আপনি গরম থাকেন, মানে ভেতর থেকে টেম্পারেচারটা ব্যালেন্স হয়। সেই ধরনের যে খাবারগুলো এই সময় মানে গাছে হয়, সেই শাকসবজিগুলো খাবেন। তার পাশাপাশি যে ফলগুলো এই সময় হয় সেগুলো খাওয়া উচিত। তার মধ্যে ধরুন সবচেয়ে ভালো শীতকালে হচ্ছে আমাদের ভিটামিন সি জাতীয় যে ফলগুলো, সেটা আপনার আমলকি হতে পারে, সেটা আপনার কমলা লেবু হতে পারে। এগুলো যেহেতু এই সময় হয়, এই সময়ে এগুলো সবচেয়ে গ্রহণ করা সবচেয়ে ভালো। এবার আপনি ফলটা খাবেন কখন, মাথায় রাখবেন, ভরা পেটে কোনোদিন ফল খাবেন না, ফলটা খেতে হয় খালি পেটে। আগে একটা কথা ছিল, আমরা শুনতে পেতাম যখন আমরা এই প্রফেশনে আসিনি, বাড়ির বয়স্করা বলতো যে ভরা পেটে ফল, খালি পেটে জল। কিন্তু এখন বলছে যে খালি পেটে ফল খাওয়া উচিত, কারণ ভরা পেটে হলে তখন খাদ্য খাবার হজম করার জন্য একরকম প্রক্রিয়া চলে, আবার ফল হজম হওয়ার জন্য অন্যরকম একটা প্রক্রিয়া চলবে। তো দুটো একসাথে করাটা ঠিক না। তার জন্য ফলটা, যেহেতু এখানের মধ্যে ফলে কি থাকে, আমাদের বিভিন্ন ভিটামিনস থাকে, মিনারেলস থাকে, এবার তাকে সময় দেওয়া উচিত আমাদের শরীরে, যে সেটা যাতে শরীরে গ্রহণ হয় ঠিক মতো। সেই জন্য এই যখনই ফল খাবেন, দেখবেন যে যদি ভারী খাবার খেয়ে থাকেন তাহলে অ্যাটলিস্ট 2-2.5-3 ঘন্টা পর সেটা খান, অথবা ওই রকম ভারী খাবার 2-3 ঘন্টা আগে খান। ব্রেকফাস্টেও ফল খাওয়া উচিত। ব্রেকফাস্টে আপনি যদি ফলের রস খান, তারপর 1-1.5 ঘন্টা আপনি কিছু খেলেন না, সেটা অনেক বেশি হেলদি। আমরা আজকাল দেখবেন বলা হয়, বা অনেকে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন যে আমলা জুস খেতে বলা হচ্ছে। আমলা জুস কিন্তু ভিটামিন সি আছে, এটা কিন্তু আপনার জন্য ভালো। এটা আপনি একটা জেনারেল গাইডলাইন যেটা বললেন খাবেন অবশ্যই। এবং শরীরে ভিটামিন সির যদি মাত্রা বেড়ে যায়, তাও কিন্তু শরীরের কোনো ক্ষতি হয় না, ঠিক আছে। এমনি সাধারণভাবে যদি কোনো ভিটামিন আমরা বেশি খেয়ে ফেলি, সাধারণত ইন্ডিয়ান কালচারে সেটা থাকে না, তবু বলছি যদি থাকে তার কিছু সাইড এফেক্ট হতে পারে, ঠিক আছে। হাইপার ভিটামিনিয়া বলে যেটাকে। কিন্তু ভিটামিন সি এমন একটা, সেটা যদি শরীরে বেশি হয় তাহলে কিন্তু ওটা শরীর থেকে বেরিয়ে যায় অটোমেটিক, ঠিক আছে। তার জন্য, এবং সেটা এক্সট্রা করে স্টোর হবে না যে আজকে আপনি বেশি খেয়ে থাকলেন বলে 3 দিনের জন্য থাকবে না, ওটা রেগুলার খেতে হয়। তাই ভিটামিন সিটাকে শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণে রাখতে গেলে রেগুলার খেতে হবে। এবং এটা আমাদের শরীরের যে আমাদের প্রতিরোধ ক্ষমতাটা, সেই প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু বাড়িয়ে দেয়, ঠিক আছে। এইটার জন্য কিন্তু দেখা যাবে যে আপনি যখন এই ফলগুলো খাবেন, আপনার কিন্তু ঠান্ডা লাগার ব্যাপারটা কিন্তু কমে যাবে। এবং তার পাশাপাশি গ্রহণ করার চেষ্টা করবেন হলুদ।
হলুদ কেন কাজ করে, সকালবেলা যদি আপনি একটা রেগুলার যদি আমরা যদি হার্বাল টি একটা খাই, সেটা কিন্তু খুব উপকার হবে। তার মধ্যে যদি কি দেবেন, পারলে বাসক পাতা, তার পাশাপাশি আপনি ধরুন একটু গোলমরিচ দিলেন, একটু লং দিলেন, একটু যদি দেখছেন কারো কাশি হচ্ছে, একটু মানে প্রোডাক্টিভ কাজটা ঘর করছে কিন্তু বেরাতে পারছে না, সেখানে পিপল দিয়ে দিন, যষ্টি মধু দিন। দেখবেন এগুলো দিয়ে ধরুন আপনি 2 কাপ জলকে ফোটাতে ফোটাতে 1 কাপ করুন এবং 1 কাপ জলের মধ্যে 1 চিমটি ভালো কোয়ালিটির হলুদ দিয়ে ওটা নেড়ে একটা হার্বাল টি হিসাবে কিন্তু খেতে পারেন। একটু মধু দিতে পারেন যাদের কোনো মানে অসুবিধা হয় না মধু খেলে। এবং এটা কিন্তু আপনার প্রথমে সকালবেলার অন্য চা না খেয়ে, কোনো কমার্শিয়াল চা না খেয়ে বাড়িতে যদি এই টিটা খেয়ে বানান, দেখবেন আপনার ইমিউনিটিও বাড়বে, যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা, শরীর দেখবেন অনেক মানে ঝরঝরে লাগবে এবং তার পাশাপাশি দেখবেন আপনার কিন্তু ঠান্ডা লাগার ভাবটাও কমবে। এটা আপনার শরীরের জন্য প্রয়োজন। ইচ্ছে করলে তাতে কিন্তু একটু লেবু, হালকা লেবু কয়েক ফোঁটা ওটার মধ্যে দিয়ে খেতে পারেন। হ্যাঁ, আরেকটা ভুলে গেলাম, যেটার মধ্যে তুলসী দেবেন, তুলসী পাতা দিয়ে এইভাবে করে করবেন। তারপর আপনার খাবারে রেগুলার একটু কিন্তু রসুন রাখতে পারেন। রসুন কিন্তু আমাদের অনেক কিছুতে হেল্প করে এবং শীতের সময় যেহেতু ব্যথার প্রকোপগুলো বাড়ে, আপনি রসুনটা কিন্তু গ্রহণ করবেন। এবার কি আপনি রসুনটা কি কষিয়ে তরকারির মধ্যে দিয়ে করবেন? না, ওইভাবে খাবেন না। সবচেয়ে ভালো হয় যদি আপনি একটা রসুনের কোয়া একটু গরম ভাতের মধ্যে প্রথমেই মেখে খেয়ে নিতে পারেন চিবিয়ে। কারণ যত আপনি চিবিয়ে খাবেন তত কিন্তু আপনার মুখের মধ্যে রসটা বেশি উৎপন্ন হবে, স্যালাইভা যেটা বলি আমরা, লালা যেটা উৎপন্ন হবে, সেটা কিন্তু আমাদের হজমেও সাহায্য করে এবং মুখের মধ্যে যদি কোনো খারাপ ব্যাকটেরিয়া জন্মে থাকে সেগুলোকেও কিন্তু ও নষ্ট করে। তো এইভাবে করতে পারবেন। তার পাশাপাশি আরেকটু মেনটেন করবেন, ধরুন যাদের ব্যথার সমস্যা আছে কিন্তু এই সময় সেই কফি মানে সেই সবজিগুলো পাওয়া যায়, সেগুলোকে অ্যাভয়েড করবেন। যেমনি ধরুন যেগুলো হচ্ছে একটু বাত প্রকৃতির মানে সবজি, কি সেগুলো হচ্ছে ক্রুসিফেরাস ভেজিটেবল, যেমনি ধরুন ব্রোকলি আছে, সেটাকে আপনি এই শীতকালে অ্যাভয়েড করুন। যদি দেখছেন আপনার রয়েছে ফুলকপি, বাঁধাকপি, এগুলো কি একটু কিন্তু অ্যাভয়েড করার দরকার আছে, এগুলো অ্যাভয়েড করে দেবেন। এবং রেগুলার স্নান করতে হবে। রাতের খাওয়াটা অবশ্যই হালকা রাখবেন, কারণ এই শীতকালে আমরা কিন্তু অতিরিক্ত শরীরকে গরম রাখার জন্য বাইরে থেকে জামা কাপড় পরি, ঠিক আছে? বাইরে থেকে ওটা কি হয়, আমাদের পেটটা গরম হয়ে যায়, কিন্তু ভেতরের যে শক্তিটা বা ভেতরে যে শরীরের যে গরম, সেটা কিন্তু তৈরি হয় না, ঠিক আছে? তখন কি হয়, পেটের সমস্যা তৈরি হয়। তাই রাতের দিকে হালকা খাবেন। রিচ খাবার দাবার যদি থাকে বা কোনো অনুষ্ঠান থাকে, তাহলে দিনের বেলা করার চেষ্টা করবেন, যাতে আপনাদের কি হয়, খাওয়াটা সহজভাবে হজম হয়ে যায় এবং একটা মানে খেতে গিয়ে একটা হাঁসফাঁস না হয়, কষ্ট না হয়, শুতে কষ্ট হচ্ছে, এই জিনিসটা যাতে না হয়। যত এইভাবে করে মেনটেন করবেন, দেখবেন অনেক বেশি সুস্থ থাকবেন। আর ঘুম থেকে উঠে অবশ্যই 1 গ্লাস হালকা গরম জল, রাতে শোয়ার আগে অবশ্যই একটা হালকা গরম জল মেনটেন করবেন, খাবেন। এইভাবে দেখবেন মেনটেন করলে আপনার পটিটাও যখন ক্লিয়ার হবে, আপনার গ্যাস অ্যাসিডিটি হবে না, শরীর ঝরঝরা থাকবে এবং ভোরবেলা যখন ঘুম থেকে উঠবেন দেখবেন অনেক বেশি ঝরঝরা তাজা লাগছে। একটা অলস ভাব, একটা কাজ করতে ইচ্ছে না লাগা বা মনে হয় আরেকটু শুয়ে থাকি, এই ব্যাপারগুলোও কিন্তু আস্তে আস্তে আপনার কেটে যেতে থাকবে। একদম, আমরা সেই বিষয়ে জানবো। তার আগে একজন বন্ধু আছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি, তারপর আমি অ্যাড্রেসগুলো অবশ্যই চেম্বারগুলো জানিয়ে দিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি সুমন্ত ঘোষ বলছিলাম। বলুন বলুন। ডাক্তারের কাছে প্রশ্ন বলতে, আমার মুখে একটা একটা করে অসংখ্য তিল দেখা যাচ্ছে, কালো তিল। আচ্ছা, তার জন্য একটু দেখতেও একটু খারাপ লাগছে। মানে এটা থেকে কি কোন মানে উপায় রয়েছে কি এর থেকে ভালো? আচ্ছা, তিল না আঁচিল? ওটা হাত দিলে হাতে লাগছে? না, আঁচিল নয়, আঁচিল নয়, না না আঁচিল নয়। মানে হাত দিলে লাগছে না, চামড়ার সাথে মিলে আছে? না না না, মিলে আছে, মিলে। হ্যাঁ, ঠিক আছে। এর দেখুন ট্রিটমেন্ট আছে। এর ট্রিটমেন্টের জন্য আমাদের কাছে আসতে হবে। আমাদের লাই এলিগেন্স বলে আমাদের এনবিপির একটা ডিভিশন আছে, যেখানে স্কিন, স্পেশালি স্কিনের যেসব বিভিন্ন ট্রিটমেন্টগুলো হয়, স্কিন, হেয়ার, সেগুলোর কিন্তু বিভিন্ন পদ্ধতি আছে। সেই পদ্ধতির মাধ্যমে কিন্তু কিছু লেজার থেরাপি আছে, ঠিক আছে? সেগুলোর মাধ্যমে কিন্তু এই তিলগুলোকে রিমুভ করা যায়। হ্যাঁ, অবশ্যই দেখে নিতে হবে
কোনটা রিমুভ করা যাবে কোনটা যাবে না তার জন্য আপনার কিন্তু ফিজিক্যালি আসতে হবে আমাদের কাছে। ঠিক আছে, ধন্যবাদ। আমি একটু জানিয়ে দিচ্ছি যে আপনারা এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের গ্রুপ অফ ডক্টরসদের কোথায় পেয়ে যাচ্ছেন, এক্সপার্ট ডক্টরদের পেয়ে যাচ্ছেন আপনারা। খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, এছাড়া আপনারা বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, এবং বনগাঁতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, শিলচরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষাল, এবং আগরতলাতেও বন্ধুরা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মা। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পেয়ে যাচ্ছেন আপনার আগরতলাতে, এবং কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, হেরিয়াতে ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, এবং মেচেদাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্য। এছাড়াও গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, এছাড়া হলদিয়াতে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, এবং বারোয়ান অর্থাৎ বর্ধমানে পেয়ে যাচ্ছেন আপনারা ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, আরামবাগে ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন, এবং দিল্লিতেও ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, কুচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষাল, এবং বাঁকুড়াতে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, বোলপুরে ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন, আমাদের আজকের ডক্টরের যে গেস্ট যিনি তাকে পেয়ে যাচ্ছেন, বোলপুরে ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন, দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, মালদহে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, এবং রায়গঞ্জে বন্ধুরা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন, এবং গৌহাটিতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষাল। এছাড়া ডিব্রুগড়ে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষাল, এছাড়াও আপনারা জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, এবং আসানসোলেও বন্ধুরা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। এছাড়াও আপনারা তো জানেন যে এগুলো হলো আপনাদের টোটাল আমরা শিডিউলটা জানিয়ে দিলাম কোথায় কখন আপনারা পেয়ে যাচ্ছেন, আর তার জন্য অবশ্যই কিন্তু আপনাদের দুটি বুকিং নাম্বার, যেটা আপনারা হেল্পিং নাম্বার বলে টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ফোন নাম্বার দুটো আমি বলে দিচ্ছি, 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বার হলো বুকিং নাম্বার বা হেল্পিং নাম্বার বা আপনাদের কথা বলার নাম্বার, যেটা হলো হেল্পের মাধ্যমে আপনি ডিটেলসটা জেনে যাচ্ছেন যে এখানে ডাক্তারবাবুদের কোথায় কখন পাওয়া যায়, এবং আপনাদের আগে যদি কোনো চিকিৎসা বা ট্রিটমেন্ট করে থাকেন সেটারও রিপোর্টটা কি আনতে হবে কি হবে না, সব কিছু ডিটেলস জানার জন্য কিন্তু আপনাদের এই দুটি নাম্বার ভীষণভাবে হেল্প করবে। এছাড়াও আপনারা তো জানেন যে যেটা হলো আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যেটা হলো হেড অফিস, সেটা কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত। সোম থেকে শনি আপনারা বিভিন্ন ডক্টরদের সেখানে পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনারা কলকাতার মধ্যে শোভাবাজারে পাচ্ছেন, ল্যান্সডাউনে পেয়ে যাচ্ছেন, এবং খিদিরপুরে বন্ধুরা পাচ্ছেন, এবং বেলুড়েও বন্ধুরা পাচ্ছেন, এবং হাওড়া শিবপুর মাল্টিগুড়িতে পেয়ে যাচ্ছেন, এবং প্রত্যেক বৃহস্পতিবার আমতলাতে আপনারা দক্ষিণ 24 পরগনা আমতলাতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, অর্থাৎ এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডিরেক্টরকে পেয়ে যাচ্ছেন। আর আপনাদের যেটা গুড নিউজ আমরা দিচ্ছি, যেটা হলো ওপেনিং হবে একেবারে বন্ধুদের রিকোয়েস্ট, এবং তাদের এই প্ল্যানিং চলছে, এবং তার ওপেনিং কবে হচ্ছে সেটা আমরা এক্স্যাক্ট জানিয়ে দেবো। অবশ্যই আমরা পরবর্তী অনুষ্ঠানে নেক্সট অনুষ্ঠানে আমরা জানিয়ে দেবো। গঙ্গাসাগরে ওপেনিং হচ্ছে, পুরুলিয়াতে ওপেনিং হচ্ছে, ঝাড়গ্রামে ওপেনিং হচ্ছে, এছাড়া ধানবাদে হচ্ছে, এছাড়া কিন্তু হাওড়ার শ্যামপুরে হচ্ছে, এবং ক্যানিংয়েও ওপেনিং হচ্ছে। এগুলো আপনাদের আমরা অবশ্যই ডিটেলসটা জানিয়ে দেবো কবে আপনারা ডক্টরদের পেয়ে যাচ্ছেন। আপনাদের তার জন্য কিন্তু অবশ্যই আপনাদের টিভির পর্দায় চোখ রাখতে হবে। এই অনুষ্ঠানটির মাধ্যমে আপনারা সব কিছু ডিটেলসটা জেনে যাচ্ছেন। আমরা অবশ্যই আমরা জেনে নেব যে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যেসব পেশেন্টরা বা যেসব মানুষরা এসে ভীষণভাবে উপকৃত হয়েছেন, তাদের উচ্ছ্বাস, তাদের মানে আনন্দ কতটা তারা নিজেদেরকে শেয়ার করছেন, আপনারা সেটা একটু দেখুন। তারই কিছু ক্লিপিংস আপনাদের কাছে আমরা তুলে ধরছি। অবশ্যই আবার আমরা ফিরে আসবো। হ্যাঁ, নমস্কার দাদা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম হচ্ছে শেখ তৈয়বুর রহমান। কোথা থেকে এসেছেন আপনি? আমি মেছেদা শান্তিপুর থেকে এসেছি। আর কতদিন আগে ডক্টর বি শর্মার কাছে এসেছিলেন এবং কি সমস্যার জন্য এসেছিলেন? আমি 2022 সালের 28শে ডিসেম্বর আমি এসেছিলাম। আচ্ছা, কি সমস্যার জন্য আমার এসেছিলেন? সুগার রোগের জন্য। বর্তমানে কেমন আছেন আপনি সুগারে? আমি ওনার কাছে 2022 সালে দেখিয়ে 23-24 সালের আমার আগস্ট মাসে আমার সুগার কমপ্লিট হয়ে গেছে, ভালো হয়ে গেছে। মানে সম্পূর্ণ ভালো হয়ে গেছেন, আর আপনার সুগারের জন্য মেডিসিন খেতে হচ্ছে না? না, আমি আর কোনো মেডিসিন খাই না। আমি আচ্ছা, ডাক্তার শর্মাকে দেখিয়ে, বি শর্মাকে দেখিয়ে আমি ভালো হয়েছি। এবং আপনার পরিবারের অন্যান্যরাও কি তাদের সমস্যার জন্য ডক্টর বি শর্মার কাছে আসেন? হ্যাঁ, আমার ফ্যামিলিকে, আমার স্ত্রীকে আমি দেখাচ্ছি। তারও শারীরিক অনেক রকম ইয়ে আছে, অসুবিধা আছে, সেইগুলোকেও দেখাচ্ছি, সেগুলোও সুস্থ হচ্ছে। বেশ। আর অন্যান্য যারা ভিউয়ার্সরা বা যারা আপনার কথা শুনছেন তাদের জন্য আপনার কি বক্তব্য থাকবে?
আমার বক্তব্য থাকবে মোটামুটি সারা পশ্চিমবঙ্গে বা সারা ইন্ডিয়ার যত রুগী এই চ্যানেল দেখেন, বি শর্মার অনুষ্ঠান দেখেন, এই বি শর্মা ডাক্তারবাবুকে দেখাবেন এবং সবাই সুস্থ হবেন, যে এরকমই রোগ হোক না, মাথা পায়ের চুল থেকে মাথার নখ পর্যন্ত সমস্ত রকমের রোগ বিনা অপারেশনে ভালো হবেন। ধন্যবাদ দাদা। আর নমস্কার দাদা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম জয়ন্ত মাইতি। আচ্ছা, আর আপনার ওয়াইফের নাম? আমার ওয়াইফের নাম ভক্তি মাইতি। কোথা থেকে এসেছেন দাদা? আমরা এসেছি ডেবরা, পশ্চিম মেদিনীপুর থেকে। কি সমস্যার জন্য ডক্টর বি শর্মার কাছে এসেছিলেন? আমি বি শর্মার কাছে এসেছিলাম, আমার পেটের খুব সমস্যা ছিল, একবেলা খাওয়ার পর অপরবেলা খেতে পারতাম না, এবং অল্প কিছু খেয়ে নিলেই আমার পেট একদম সমদম হয়ে থাকতো, এবং সেই সঙ্গে আমার আরও অন্যান্য কিছু পেচ্ছাপেরও খুব খুব বিরাট সমস্যা ছিল, এবং আমার বছরের মধ্যে দুবার অন্তপক্ষে স্যালাইন ব্যবস্থা আমার থাকতো। খুব সমস্যায় পড়ে যায়, হঠাৎ যখন তখন আমি সেন্সলেস হয়ে পড়তাম। বেশ, সেই দিক থেকে এখন আমি খুব ভালো আছি এবং খুব আরাম বোধ করছি। বেশ। আর আপনার স্ত্রী কি সমস্যার জন্য ডক্টর বি শর্মাকে দেখাচ্ছেন? আমার স্ত্রীর ঘাড়ে স্পন্ডিলাইটিস ছিল, ওখানে অন্য ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, সেখানে দুবার নিয়ে যাওয়ার পরে ওষুধ আনার পরে তার কোনো কাজ হয় না। তারপরেই আমি সঙ্গে করে, যেখানে আমার ওষুধ খাচ্ছিলাম বি শর্মা বাবুর কাছে, আমি সঙ্গে করে নিয়ে এসে এখানে দেখালাম, এবং 4 ভাগের 3 ভাগ কমেছে এবং খুব ভালো। মানে আপনারা দুজনেই স্যাটিসফাই তো, খুশি তো? আমরা দুজনেই স্যাটিসফাই এবং খুব ভালো। আপনারা যেরকম খুশি আছেন, যারা আপনাদের কথা শুনছেন, অন্যান্য দর্শকরা, তাদের জন্য কি বলবেন? আমি তাদের জন্য চাইবো আপনারাও আসুন, সবাই ভালো থাকবে। এখানে এলে আপনারা পুনরায় নতুন জীবন শুরু করতে পারবেন। যারা ভেঙে পড়েছেন তারা আর ভাঙবেন নি, চলে আসুন, খুব আরাম পাবেন। অনেক ধন্যবাদ দাদা। ঠিক আছে। আপনার নাম কি? আমার নাম বিনয় বিশ্বাস। আপনার কি অসুবিধা? আমার প্রস্রাবের অসুবিধা ছিল, কিডনির অসুবিধা ছিল। কিডনিতে কি ছিল? কিডনিতে রিপোর্টে একটা সিস স্টোন টাইপের, হ্যাঁ, একটা স্টোন ছিল, তাই তো? তো আপনি কোথায় ট্রিটমেন্ট করাচ্ছিলেন? ডাক্তার বি শর্মার কাছে। ডক্টর বি শর্মার কাছে। আচ্ছা, এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, তাই তো? তো এখন আপনি কেমন আছেন? এখন রিপোর্টে আমি এইগুলো ভালো বুঝতে পারছি। একবার রিপোর্টটা কি একবার দেখাতে পারবেন, যে আপনার আগের রিপোর্টটা কি ছিল? এক এক করে দেখান, আগের রিপোর্টটা আগে দেখান। আর এখন যে রিপোর্টটা করেছেন, লাস্ট যে রিপোর্টটা করলেন, সেটা একবার দেখান। তাহলে রিপোর্টে আপনি একদমই সুস্থ আছেন, তাই তো? হ্যাঁ। যে রোগীর জন্য এসেছিলেন, কিডনির যে সমস্যাটা, সেখান থেকে আপনি সুস্থ আছেন, তাই তো? আপনার নাম? আমার নাম বিনয় বিশ্বাস। বাড়ি বারাসাত। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের আপনারা দেখলেন যে এসে মানুষ যে কতটা উপকৃত হয়েছেন একেবারে গ্রুপ অফ ডক্টরসদের দ্বারা। বলতেই হয় যে তারা এতটা উচ্ছ্বসিত, এতটা আনন্দিত, এবং তাদের নতুন করে মনে হয় জীবনটাকে ফিরে পেয়েছেন। সত্যিই তাই, আমরা সবাই সুস্থ সবল সতেজ জীবন লিড করতে চাই, কিন্তু ওই যে ভুল কিছু জায়গায় করে ফেলি বলেই মনে হয় এই সমস্যাগুলো আসে। কিন্তু যখন একটা ভালো জায়গায় ভালো ট্রিটমেন্ট পাই, তখন নিজেরাই আমরা আনন্দিত উচ্ছ্বসিত হই, তখন বেঁচে থাকার আনন্দটাও মনে হয় তখন বেড়ে যায়। অবশ্যই এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার সেইভাবেই কিন্তু কাজ করছে। মানে গ্রুপ অফ ডক্টরস যারা এক্সপার্ট, গুড ডক্টরস, তারা সারাক্ষণ কিন্তু এই নিয়ে সারাক্ষণ তাদের চিন্তা ভাবনা নিয়ে তারা এগোচ্ছেন। অক্লান্ত তাদের পরিশ্রম, রিসার্চের মাধ্যমে আরও সেটাকে কীভাবে একেবারে আরও সুন্দর আপডেট করা যায়, সেটাকে সুন্দরভাবে করা যায়, অবশ্যই সেইভাবেই তারা চালিয়ে যাচ্ছে, করছে। আর তারই এক ঝলক আপনাদের একটু একটু করে আমরা ক্লিপিংসগুলো দেখাই, তখন এরকম অসংখ্য ক্লিপিংস আছে। তার মধ্যে
আমাদের সময়ের বাঁধনে আমরা বেঁধে আছি, যার জন্য আমরা অতটা দেখাতে পারি না। ছোট ছোট কিছু কিছু ক্লিপিংস আপনাদের কাছে আমরা তুলে ধরি। আমরা আবার একটু আলোচনায় ফিরবো স্যার, যেটা হলো আমাদের এই যে আপনি বললেন যে আমাদের আমাদের অর্গানগুলোকে ভীষণভাবে ক্ষতি করে, আমরা যদি ভুল কিছু কাজ করে থাকি, যেটা গ্যাস অম্বল বা অ্যাসিডিটি, বুক জ্বালা থেকে এই সমস্যাগুলো আমাদের জীবনে আবার ফিরে আসতে পারে, সেটা যাতে না হয়। এবার আমরা একটু বলবো যে এই যে স্যার আপনি বললেন এই যে কনস্টিবিউশন বা অনেক সময় যে ফিস্চুলা, ফিশার, এই যে সমস্যাগুলো আমাদের আমাদের যাকে বলে লোয়ার অ্যাবডোমেন, সেইগুলোতে ভীষণভাবে আমাদের অ্যাটাক করে, আমরা সে বিষয়ে একটু জেনে নেব। দেখুন, আমাদের যে এই পেট যদি পরিষ্কার না থাকে, পেট পরিষ্কার হওয়া মানে হচ্ছে আপনার কিন্তু আপনি রোগ মুক্ত থাকবেন একদম, ঠিক আছে, প্রথম কথা। এবার পেট পরিষ্কার হওয়া মানে এটাও যে আমার যে মল ত্যাগটা ঠিক হচ্ছে। দেখুন, অনেকে বলে যে আমার ডেইলি পটি হয়, পায়খানায় আমি ডেইলি যাচ্ছি, কিন্তু সে হয়তো বুঝতে পারে না বা ওটা হয়তো গায়ে লাগায় না যে আমার পরিমাণটা ঠিক আছে। তো অনেকে গেল অল্প একটু স্টুল পাস করলো, চলে এলো। অনেকের একটা ব্যাপার আছে, কোনো টাইমের ঠিক নেই, কোনোদিন ঘুম থেকে উঠেই চলে যাচ্ছে পটি করতে, কোনোদিন দেখা যাচ্ছে সারাদিন করলোই না, গেলই না পটিতে, যেহেতু বেগ পায়নি। এবার এই বেগটা তখনই পাবে যখন আপনার একটা হ্যাবিট তৈরি হবে, মানে আপনি একই সময়ে ডেইলি চেষ্টা করবেন যে আপনি টয়লেটে যেতে। দেখবেন কিছুদিন করতে করতে না আপনার বডি তখন আপনাকে সিগন্যাল দেবে যে এখন তোমার পটি পেয়েছে, তুমি যাও। আর আমরা এটা কি করি, চেপে রাখি, না পাইনি, এখন না তখন, তখন না তখন, আর একটু পরে যাবো। এটা খুব বাজে হ্যাবিট, খুব বাজে। এইটা একটা বড় কারণ বিভিন্ন রোগ হওয়ার। এবং দেখবেন এর থেকে কিন্তু কনস্টিপেশনটাও বাড়তে থাকে শরীরের মধ্যে। কারণ কি, নোংরা যদি আপনার একটা ধরুন পাইপের ওপর দিয়ে আপনি ভালো জল দিচ্ছেন, কিন্তু তলায় যদি নোংরা জমে থাকে, ওই জলটা কি হবে, ওভারফ্লো করবে। তার মানে আবার ওই ওপরের পাইপ দিয়ে বেরিয়ে যেতে চাইবে, যেটা আমাদের বলি বুক জ্বালা করে, মানে গলা অ্যাসিড হয়ে গেছে, টক হয়ে যাচ্ছে, তার মানে ওপর দিক দিয়ে আবার আসতে চাইছে, কারণ নিচে তো যাওয়ার রাস্তা পাচ্ছে না। এই যে স্টুলটা আটকে থাকছে, কনস্টিপেশন হয়েছে, এইটাকে সারাতে হবে। না হলে কি হবে, দিনের পর দিন আমাদের যে অ্যানাস, যেখানে মলদার, সেখানের মাংসপেশিগুলো খুব নরম হয়, সেটা ইলাস্টিকের মতো একটা কাজ করে। যখন আমাদের মানে চাপ পড়ে পেটে বা আমাদের বেগ আসে পায়খানার, তখন ওটা খুলে যায়, দরজাটা খুলে যায়, আমাদের মলটা সেখান দিয়ে বেরিয়ে যায়। আবার যে মলটা বেরানো হয়ে গেল, দেখবেন আবার সেই জায়গাটা বন্ধ হয়ে যায়। এটা হচ্ছে একটা সিস্টেম, এটা বডির সিস্টেম। এইবার ওই নরম জায়গাগুলোতে দিয়ে যখন আমাদের মল বেরোয়, যদি মলটা নরম থাকে তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি মলটা শক্ত হয়ে যায় তাহলে ওই পথটা আস্তে আস্তে ঘষা খাবে। ঘষা খেতে খেতে কিন্তু দেখা যাবে ওখানটার মধ্যে ফেটে যাচ্ছে, চিড়ে যাচ্ছে, এবং সেখান থেকে কিন্তু রক্ত বেরাতে পারে। দিনের পর দিন এই ঘটনাটা যদি ঘটতে থাকে, তাহলে দেখবেন বাইরের দিকে কিছু কিছু দানা দানা গোটা গোটা জিনিস কিন্তু বেরিয়ে আসে, বা ফোড়ার মতো জিনিস বা টিউমারের মতো ছোট ছোট জিনিস বেরিয়ে আসে। এগুলো হচ্ছে আমাদের পাইলস বলা হয়। এই সবগুলোকে পাইলস, ফিশার, ফিস্চুলে, হেমোরয়েডস বলা হয়। এগুলোকে এক একটা এক এক ধরনের হয়। এই যে পাইলসগুলো এবং ব্লিডিং পাইলস, যেখানে রক্ত দিনের পর দিন হচ্ছে, কি করছে, রক্ত বন্ধ হওয়ার একটা ওষুধ খেয়ে নিলে তখনের মতো বন্ধ হলো, কিন্তু আপনার যেই কারণে হচ্ছে সমস্যাটা, যে পটিটা কনস্টিপেশন, সেগুলোকে বন্ধ করলেন না, দেখবেন আপনার সারা জীবন ওই ওষুধ খেতে খেতে একটা টাইমে কিন্তু ওই জায়গায় ঘাও হয়ে যাবে, এবং ঘাত থেকে কিন্তু অনেক সময় ক্যান্সারেও কিন্তু টার্ন নিয়ে নেয়। ওই বাজে সময়টা যাতে মানুষের না আসে, তাহলে কি করতে হবে আমাদের, তাহলে মেন কারণটাকে ঠিক করতে হবে। পাইলসটা যে কারণে হয়েছে সেটাকে ঠিক করতে হবে। তার মানে কি, আমার কনস্টিপেশনটাকে পার্মানেন্টলি ঠিক করতে হবে, যাতে আমি ওষুধ না খেলেও আমার পায়খানা ক্লিয়ার হয়। এগুলো মাথায় রাখতে হবে। আমার রেগুলার একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের দরকার, যাতে আমার ওই যে ওখানের যে ব্লাড ভেসেলগুলো আছে তাতে রক্ত সঞ্চালন সঠিকভাবে করে, সেই মাসেলগুলো ফাংশন ঠিক করে করে। তার জন্য কিছু প্রাণায়াম আছে, যোগা আছে, সেগুলো করতে হবে। মানুষে দেখুন, জন্ম দিয়ে দিয়েছে ভগবান, ঠিক আছে, আমরা জন্মানোর পর যা যা ভালো ভালো জিনিস দিয়ে পাঠিয়েছে, আস্তে আস্তে আমরা সেটাকে নষ্ট করি, সেটা আর কেউ নষ্ট করে না। এবার যদি ওটাকে ঠিক রাখতে হয়, তাহলে আমাদেরই কিন্তু ঠিক রাখতে হবে। একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন। দেখবেন যখন আমরা জন্মাই তখন কিন্তু সবার দাঁত একদম সাদা থাকে, ঠিক আছে।
ওই অত ছোট বাচ্চার তো দাঁত মাজাও হয় না, কিন্তু দাঁত সাদা থাকে। কিন্তু আস্তে আস্তে আমাদের খাবারের ধরনের ওপরে নির্ভর করে শরীরের কি আছে, অ্যাসিড বেড়ে গেল না কি হলো, ব্যাকটেরিয়া জমছে কিনা, সব কিছুর ওপরে নির্ভর করে আস্তে আস্তে দেখবেন আমাদের দাঁতের কালারটা কিন্তু চেঞ্জ হয়। তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে যে আমি যদি সুস্থ থাকতে চাই তাহলে আমারই খাটনি করতে হবে। আর যখন আপনি একটা সিস্টেম করে ফেলবেন না, আপনার বডি এবং মন যখন নিয়ে নেবে জিনিসটাকে, তখন আর ওটাকে খাটনি মনে হবে না, স্বাভাবিক মনে হবে। আপনি যখন ঘুমোতে যান, ওটা আপনার মনে হয় যে আমি ঘুমোতে হবে, টেনশন করেন না তো ঘুমোতে হবে বলে, খেতে হবে বলে টেনশন করেন না। কিন্তু আমরা কোনো কাজ যদি নতুন করতে চাই তখন আমাদের টেনশন হয়, এটা পারবো কি পারবো না, ঠিক হবে তো, ভুল হবে না তো, এত কিছু ভেবে ফেলি। কিন্তু তার জন্যই যখন আমরা একটা নতুন কিছু করব বা একটা নিজেকে একটা সিস্টেমের মধ্যে আনবো, তখন কিন্তু দেখবেন আপনার আর কষ্ট হচ্ছে না। এখন দেখুন আমরা মোবাইলের যুগে এত বেশি মোবাইল ঘাঁটি, কিন্তু যখন শুরু হয়েছিল তখন কিন্তু এই এত স্মার্টফোন ছিল না বলে আমরা শুধু ফোন কল করার জন্য ফোনটাকে ইউজ করতাম, খুব বেশি দরকার হলে একটা SMS করতাম। এখন কিন্তু দেখা যাচ্ছে SMS তো বন্ধই হয়ে গেছে বলতে গেলে, আর তার সেখানে কি হোয়াটসঅ্যাপ চলে এসেছে, যেখানে আমরা গল্প করি। ইনফরমেশন আমরা যতটুকু না শেয়ার করি তার থেকে বেশি হচ্ছে আমরা গল্প করি। ঘন্টার পর ঘন্টা আমরা সোশ্যাল মিডিয়াতে থাকি। এই যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভিডিও দেখছি, মানে কথা শুনছি, এই সবগুলোর তখন কিন্তু আমাদের প্রথম হয়তো আমাদের বেশিক্ষণ করার ইচ্ছে থাকতো না, কিন্তু দিনের পর দিন করতে করতে এখন কিন্তু আমাদের কাছে ওটা ইজি হয়ে গেছে। এইটাকেই বলা হয় হ্যাবিট। তো কোনো নতুন হ্যাবিট আনতে গেলে প্রথমে একটু অস্বস্তি লাগবে, কিন্তু যখনই হ্যাবিটটা হয়ে যাবে দেখবেন আপনার লাইফটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। আপনার এই রোগকে কিন্তু আপনি অনেক দূরে রাখতে পারবেন ছোট ছোট চেঞ্জেস করে। এবং যাদের বিভিন্ন রোগ হয়ে গেছে তারা যখন আমাদের কাছে আসছে না, তাদের এই ছোট ছোট ব্যাপারগুলো আমরা শিখাই। ছোট্ট একটা প্রাণায়াম, একটা 2 মিনিটের একটা প্রাণায়াম করলেই দেখবেন আপনার অনেক কিছু লাভ হয়ে যাবে। শরীরে আপনার যত অক্সিজেন বাড়বে তত কিন্তু আপনি বেশি সুস্থ থাকবেন। শরীর কি হয় দেখবেন তো, যেখানে অক্সিজেনের অভাব হয় সেই জিনিসটা মরে যায় আমরা দেখি। ঠিক আছে, একটা মানুষ অক্সিজেন ছাড়া বাঁচতে পারবে? ন্যাচারাল অক্সিজেন, আমি বলছি না যে সিলিন্ডার থেকে অক্সিজেন মাস্ক পরে কাউকে অক্সিজেন নেওয়ার কথা, আমি সেটা বলছি না। সেটা হচ্ছে ইমার্জেন্সির ব্যাপার, সেটা ডাক্তারবাবুরা বুঝবে। কিন্তু নর্মাল একটা মানুষ যদি যত বেশি অক্সিজেন শরীরে নিতে পারবে তত কিন্তু সে ভালো থাকবে। এবার অক্সিজেন নিতে গেলে তাহলে আমার পরিবেশটাকে সুন্দর রাখতে হবে। শুধু নিজের ঘর বাড়িগুলো নয়, আমার আশেপাশের পরিবেশটা দেখতে হবে যাতে না সেখানে অক্সিজেনের সাপ্লাইটা বেশি থাকতে হবে। সামাজিকভাবেও কিন্তু আমাদের দায়বদ্ধতা থাকে যে আমাদের নিজেদেরকে ভালো রাখার জন্য কি কি করা উচিত। ঠিক আছে, শুধু নিজের আমার পার্টিকুলার আমার শরীরটার জন্য না, আমার পুরো সোসাইটির শরীরটা বা আমাদের যদি পরিবেশটাকে আমরা সুস্থ রাখতে পারি, অটোমেটিক দেখবেন আমরা সুস্থ থাকছি। এগুলো কিন্তু ভেতর থেকে আসতে হবে। আমি আজকে বললাম, শুনলেন, আপনাদের মনে হবে অনেক কিছু বলছে, কিন্তু এগুলো পুরো বিজ্ঞান মানে ভিত্তিক আমি কিন্তু ব্যাখ্যাগুলো বলছি। এরকমভাবে নিজেদেরকে তৈরি করুন, একটা সিস্টেমে চলুন। ঘুম থেকে উঠে কি শুরু করবেন, রাতে কি করে শেষ করবেন, মাঝখানে কি করবেন এবং কি করবেন না, কি খাবেন কি খাবেন না, এইভাবে করলে দেখবেন কোনোদিন আপনার ডাক্তারের কাছে যাবার দরকারই পড়বে না। এখনো দেখবেন, শুনবেন, অনেকের কিন্তু 20 বছর হয়ে গেছে তার জ্বর হয়নি। তার পেছনে দেখবেন একটা বড় কারণ আছে, সে নিজেকে একটা সিস্টেমের মধ্যে কিন্তু চালায়। একদম। আমরা আরো এই বিষয়ে জানবো, একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, বলুন। আমি স্বপন রায় বলছি। বলুন, কি সমস্যা? সমস্যা হচ্ছে প্রচন্ড পরিমাণ লেথারনেস হচ্ছে, মানে এনার্জিতে কোনো কিছু না, খুব ঘুম পায়, মানে কোনো কিছু কাজে আমার কোনো কিছু মনই লাগে না, খুব এনার্জি লস হয়। আচ্ছা, আপনার বয়সটা কত? বয়স 34। আপনি ম্যারিড? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একটা জিনিস দেখতে হবে, আপনি শুনতে থাকুন, যে 2-3টে জিনিস আপনার মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আপনার খাবারের মধ্যে সঠিক মাত্রায় সব পরিমাণের সব জিনিসগুলো আছে কিনা, সেখানে কার্বোহাইড্রেটও থাকতে হবে, প্রোটিনও থাকতে হবে, ফ্যাট থাকতে হবে, 3টে জিনিসই থাকতে হবে, কারণ 3টেই আমাদের জন্য জরুরি। এবার কার্বোহাইড্রেট খেয়ে আপনি শুধু ভাত খেলেন, আমি বলবো না যে অনেক ভাত খেয়ে নিন, সেটা না। কার্বোহাইড্রেট বিভিন্ন ভেজিটেবলসের মধ্যেও থাকে, পরিমাণ কম বেশি থাকে। সেগুলো ছাড়াও আমাদের খেতে হবে কি কমপ্লেক্স কার্বোহাইড্রেটটা, কমপ্লেক্স স্টার্চ যেটা বলি, যেটা আস্তে আস্তে আমার শরীরে মানে কনভার্ট হবে
গ্লুকোজে কনভার্ট হবে বা এনার্জি আমি আস্তে আস্তে পাবো, কিন্তু আমি সারাদিন ধরে এনার্জিটা কিন্তু পাবো। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম। তাহলে কি হলো, ওইটা নিলে আমার কিন্তু শরীরে এক্সেস সুগারটা তৈরি হবে না। এটা হচ্ছে একটা কমপ্লেক্স স্টার্চ যেগুলোকে বলে বা কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেগুলোকে বলে, তার মধ্যে অনেক কিছু আছে, আপনারা নেট খুললেই পেয়ে যাবেন এরকম। আর আমাদের কাছে যখন আসবেন আমরা পরামর্শ কিন্তু দিয়ে দেবো। তার পাশাপাশি দেখতে হবে আমার ফ্যাট খেতে হবে। কোন ফ্যাট? যেটার মধ্যে ভালো কোলেস্ট্রল আছে। ভালো কোলেস্ট্রল থাকা ফ্যাটগুলো, সেগুলোতে বিভিন্ন ধরনের বাদাম হতে পারে। আমি তাহলে নিশ্চয়ই খাসির চর্বি কিনে খাবো না, ফ্যাট চেয়েছি বলে খাসির চর্বি কিনে খেয়ে নেবো না, ওই দোকান থেকে আনা বাটার খেয়ে নেবো না, এইসবের দরকার নেই আমার। কিন্তু দেখা গেল আমি তো দিনের মধ্যে অল্প কিছু বাদাম খেতে পারি, সেই পয়সায় কিন্তু আমি অন্য কিছু খেয়ে নিচ্ছি, কিন্তু আমি হয়তো বাদামের দিকে আমার ঝোঁক নেই, বাদাম খাওয়া নেই, মনে হয় অনেক দাম, কিন্তু অ্যাকচুয়ালি আপনি যদি নিয়ম করে খান, অল্প খেলেও কিন্তু আপনার শরীরে কিছু ভালো জিনিস ঢুকছে। তার সাথে সাথে ধরুন আপনারা কি করলেন, প্রোটিন খেতে হবে। প্রোটিন যে সবসময় মাংস মাছ থেকেই বা ডিম থেকেই খেতে হবে তাও নয়। যারা সেগুলো খাচ্ছে না, তাহলে আমাদের কিন্তু সবজির মধ্যেও প্রোটিন আছে। ঠিক আছে, মাশরুমের মধ্যে প্রোটিন থাকে, আমাদের সয়াবিনে প্রোটিন থাকে, ছোলাতে প্রোটিন থাকে। এই ধরনের খাদ্য খাবারগুলো খাবেন, তাহলে দেখবেন যে শক্তি আসবে। এবং দেখতে হবে আপনার শরীর থেকে প্রোটিন ইউরিনের সাথে বেরিয়ে যাচ্ছে কিনা। একটা ইউরিনকে রুটিন এক্সামিনেশন করলে এটা দেখা যায় যে আপনার শরীরের থেকে প্রোটিন বেরোচ্ছে কিনা, তাহলে সেটাকে কিন্তু চিকিৎসা করাতে হবে। ওটার থেকেও কিন্তু ক্লান্তি ভাব আসে। আরেকটা হচ্ছে কি, আমার খাওয়া দাওয়ার ধরন যেরকম আমি বলি সব সময় ওইভাবে মেনটেন করতে হবে। দুপুরের খাবারটা ভারী, রাতের খাবারটা হালকা, না হলে কি হয় একটা লেথার্জি চলে আসে রাতের খাবার খুব ভারী হলে, সকালবেলা কিন্তু এনার্জেটিক লাগে না। ঠিক আছে, এরকম ব্যাপার আছে। তো এইভাবে মেনটেন করে চললে, একটু জলের পরিমাণটা শরীরে যাতে জল থাকে বেশি, কারণ আমাদের জলটা যত বেশি থাকবে শরীরে তত কিন্তু আমাদের ট্রান্সপোর্টেশনের কাজটা ঠিকঠাক হবে। আমাদের যে পুষ্টিটা, নিউট্রিশনটা যেটা আমরা খাদ্য খাবারের মাধ্যমে পাই, সেটা সারা কোষে, সারা শরীরের বিভিন্ন কোষে কিন্তু খুব সুন্দর করে ছড়িয়ে যাবে। এগুলো মেনটেন করুন। রাত্রে সঠিক টাইমে ঘুমুন এবং ভোরের দিকে ওঠার চেষ্টা করুন, যে যতটা তাড়াতাড়ি উঠতে পারেন। কিন্তু 7 ঘন্টা মিনিমাম একজন অ্যাডাল্টের ঘুমানোর প্রয়োজন, এবং চেষ্টা করবেন ঘুমটা যাতে সাউন্ড স্লিপ হয়। ঠিক আছে, এভাবে মেনটেন করলে দেখবেন এনার্জি লেভেল হাই হবে। এবং যদি দেখছেন এগুলো করা সত্ত্বেও আপনার কিছু সমস্যাটা রয়ে যাচ্ছে, বুঝবেন ভেতরে কিছু অন্য রোগের সৃষ্টি হচ্ছে। তার জন্য বলবো দেরি করে তখন তখন আমাদের কাছে আসবেন, আমরা টেস্ট করে দেখে নেবো কি থেকে হচ্ছে, এবং সেভাবে ট্রিটমেন্ট করলে সেটা থেকেও বেরিয়ে আসতে পারবে। একদম, আসলে নিজেকে খুব অ্যালার্ট থাকতে হবে। আর ওই একটা কথা খুব সুন্দর বললেন ডাক্তারবাবু, যে আমার সোসাইটিকেও সব কিছু থেকে আমি যেমন নিজের শরীরটাকে দেবো, তেমন পাশের যে মানুষগুলো কতটা সুন্দর আছে সেই জায়গাটাকেও রাখতে হবে নিজেকেই। তার জন্য কিন্তু অবশ্যই এগুলো বলার বিষয় না, এগুলো নিজেকে সেইভাবেই তৈরি করতে হবে। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? বলুন। বাবলু হালদার, বলুন কি সমস্যা? হ্যাঁ, কেটে গেছে আপনার কথাটা, আরেকবার বলুন। মাথায় খুশকি হচ্ছে, তাই তো? আচ্ছা। আচ্ছা, আপনার এর জন্য কোনো ওষুধের নাম বলবেন না? কোনো ট্রিটমেন্ট করিয়েছেন আগে? না, কোনো ট্রিটমেন্ট করিনি। আচ্ছা, চুল বেশি পড়ছে? চুল মোটামুটি পড়ে। কতদিন ধরে এই সমস্যাটা হচ্ছে? এটা মানে 5 বছর। আচ্ছা, 5 বছরে যে খুশকির সমস্যাটা হচ্ছে, এখন আপনার কেন মানে ট্রিটমেন্টের কথা ভাবছেন বা সমাধান চাইছেন? মানে কি আরো সমস্যা হচ্ছে? চুল পড়ছে একটা, ওখানে কি চুল করছে বা অন্য কিছু হচ্ছে? এবারে ঘরোয়া ট্রিটমেন্টে কিছু পরিচিত হয়নি। এবারে দেখছি খুশকি বেড়ে যাচ্ছে না, শীতকালে হ্যাঁ ঠিক, শীতে তো বেশি। হ্যাঁ, ঠিক আছে, আপনি শুনুন, আমি বলছি। ধন্যবাদ। দেখুন, আপনি যে ফোনটা করেছেন খুব ভালো করেছেন। কারণ হচ্ছে মানুষ অনেকে ভাবে খুশকিটা কিছুই না, এই ঝাড়া দিলাম পড়ে গেল, একটু গায়ে পড়লে ঝেড়ে দিলাম। না, খুশকি থেকে কিন্তু দুটো জিনিস খুব দেখা যায়। একটা কি হয়, যে কিছু খুশকি থেকে অনেকের গায়ে গোটা তৈরি হয়। গোটাগুলো থেকে অনেক সময় গোটাগুলো পেকে যায়, বা অনেক সময় দেখা যাচ্ছে গোটাগুলো কালো হয়ে যাচ্ছে, র্যাশের মতো, সেখানে দেখতেও খারাপ লাগে, চুলকো জিনিসগুলো, আলটিমেটলি একটা সমস্যার তৈরি হয়। সেগুলোকেও তখন কিন্তু ট্রিটমেন্ট করিয়ে ঠিক করতে হয়। পাশাপাশি অনেকের কি হয়, এই যে মানে
খুশকি থাকার কারণে মানুষের চুল পড়ে যাওয়াটা বেড়ে যায়। মানে নর্মালি কি হয়, একটা চুল তার জন্ম হবে, সে বেরোবে, তারপরে তার একটা জীবনচক্র থাকে, কতদিন সে বাঁচলো তার একটা নির্ধারিত সময় আছে, সেই সময়টা যেই পার হবে তার মানে সে বুড়ো হয়ে গেল। এবং বুড়োর পর কি হয়, মানুষ যেমনি মারা যায় সেই চুলটাও কিন্তু মারা যাবে, আবার একটা নতুন চুল উঠবে, একইভাবে সেইটা কিন্তু চলবে সারা জীবনে। এই এক একটা জায়গা থেকে, এক একটা লোমকূপ থেকে কিন্তু 18 থেকে 20 বার সেই লোমটা বা চুলটা গজাবে। এটা হচ্ছে ন্যাচারাল। কিন্তু যখনই ধরুন কোনো সমস্যা থাকে, তার মধ্যে এই খুশকি একটা সমস্যা, দেখা যাবে ওই সময়ের আগে, মানে ওর বুড়ো হলো না তার আগেই, অল্প বয়সেই কিন্তু সেই চুলটা নষ্ট হয়ে গেল, পড়ে গেল। খুশকি কিন্তু একটা বড় কারণ। তাহলে এই খুশকিটাকে যদি আমি ঠিক করে নিতে পারি, দেখা যাবে আমার চুল মাথায় হালকা হচ্ছে না, টাক পড়ছে না। কারণ কি, দেখুন আপনার চুল 20 বার হবে। এবার ধরুন একটা মানুষ যদি দেখা যাচ্ছে 17-18 বছরেই এই খুশকিটা শুরু হলো, এবং দেখা যাচ্ছে 18 বার যেটা জন্মাবে সেটা 40-এর মধ্যেই হয়ে যাচ্ছে, তাহলে 40-এর পরে ওই গোড়াটা কিন্তু ফাঁকা হয়ে গেল, ঠিক আছে, চুলের গোড়াটা। এরকম যদি 2000 চুল এরকম ফাঁকা হয়ে যায়, তাহলে সেখানে টাক পড়ে যাবে। এইটাই বলতে চাইছি যে যদি টাক না পড়াতে চান, মাথায় যদি চুল থাকে, হ্যাঁ বয়সের সাথে সাথে অবশ্যই চুলের হালকা হবে, এটা স্বাভাবিক। কারো হয়তো গ্রোথ বেশি থাকে, কারো গ্রোথ কম থাকে, কিন্তু বয়সের সাথে সাথে সবারই চুল ছোটবেলায় যা থাকে তার থেকে হালকা হয়। কিন্তু বয়সের আগে প্রিম্যাচিওর হেয়ার ফল যেটাকে বলা হয়, সময়ের আগে যদি চুল পড়ে যায়, তাহলে কিন্তু টাকের সৃষ্টি হয়ে যাবে। এটাই মাথায় রাখবেন। আপনার প্রবলেম হয়েছে, অনেকদিন হয়েও গেছে, একবার আমাদের কাছে আসবেন, এসে দেখিয়ে নিন, এর ভালো ট্রিটমেন্ট আছে। আর এনবিপিতে কিন্তু এখন স্কিন হেয়ারের একটা স্পেশাল ডিপার্টমেন্ট হয়েছে, সেখানে আসলে কিন্তু বিভিন্ন পদ্ধতি আছে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সব ট্রিটমেন্ট আছে, সেখানে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি আছে, পদ্ধতি আছে, যার মাধ্যমে কিন্তু আপনি এই সমস্যাগুলোকে ঠিক করে নিতে পারেন। একদম সেইভাবে কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু সেইভাবে তাদের একটি আলাদা ডিপার্টমেন্ট রয়েছে, যেখানে কিন্তু আপনারা এই স্কিন ট্রিটমেন্ট থেকে হেয়ার ট্রিটমেন্ট সব রকম আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। মানে এখানে সব রকমেরই ব্যবস্থা তারা রেখেছেন, এবং অবশ্যই তার জন্য কিন্তু আপনাদের হেল্পিং নাম্বারের মাধ্যমে আপনাদের ডিটেলসটা জেনে নিতে হবে, এবং আপনাদের যত তাড়াতাড়ি পারবেন এই সমস্যা থেকে কিভাবে একটা পার্মানেন্ট সলিউশন পাওয়া যায়, কিভাবে আপনি আপনার জীবনটাকে সুন্দর করে তুলবেন, তার জন্য কিন্তু এই জায়গাগুলো আপনাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হাত আপনাদের ধরতেই হবে। অবশ্যই আমি আরেকবার একটু বলে দিচ্ছি, গ্রুপ অফ ডক্টরসদের আপনারা কোথায় কোথায় পেয়ে যাচ্ছেন। খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, বনগাঁতে পাচ্ছেন ডক্টর এস ঘোষাল, শিলচরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, এবং আগরতলাতে ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। এবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পাচ্ছেন, এবং কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, মেচেদাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, গঙ্গারামপুরেও বন্ধুরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, এবং হলদিয়াতে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, এবং বর্ধমানে পেয়ে যাচ্ছেন ডক্টর বি এন ভট্টাচার্যকে পাচ্ছেন, শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, এবং আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, দিল্লিতেও ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, কুচবিহারেতে ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, বাঁকুড়াতেও ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, এবং বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরী, আমাদের আজকের যিনি ডক্টর গেস্ট তাকে পেয়ে যাচ্ছেন আপনারা বোলপুরে, এবং দুর্গাপুরে বন্ধুরা পাচ্ছেন এন ভট্টাচার্যকে পাচ্ছেন, মালদহে পেয়ে যাচ্ছেন আপনার ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, এবং রায়গঞ্জেও বন্ধুরা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এবং গৌহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, এবং ডিব্রুগড়েও ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, জামশেদপুরেও ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন, আসানসোলেও ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনারা তো জানেন যে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কিন্তু হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত, এবং সোম থেকে শনি আপনারা বিভিন্ন ডক্টরসদের পেয়ে যাচ্ছেন, সেটা আপনাদের জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়া শোভাবাজারে, কলকাতার মধ্যে শোভাবাজারে পাচ্ছেন, খিদিরপুরে পাচ্ছেন, বেলুড়ে পেয়ে যাচ্ছেন, এবং দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনে পেয়ে যাচ্ছেন, এবং হাওড়াতে, শিবপুর, বাল্টিগুড়িতে পেয়ে যাচ্ছেন, এবং প্রত্যেক বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার আমতলাতে ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডক্টরকে পেয়ে যাচ্ছেন, ডিরেক্টরকে পেয়ে যাচ্ছেন। এবং আপনাদের যেটা হলো গুড নিউজ দেওয়া,
যেটা আমাদের ওপেনিং হচ্ছে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের, আরও যেটা প্রসারিত হচ্ছে কলকাতা জুড়ে তো আছেনই তারা, কলকাতা, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ এবং পৃথিবীর বুকেও তাদের ঘরে ঘরে কিন্তু আয়ুর্বেদ চিকিৎসা তারা পৌঁছে দিয়েছেন, ভীষণভাবে মানুষ উপকৃত হচ্ছেন। তার মধ্যে কিন্তু আরও যে গুড নিউজ আপনাদের দেওয়া, গঙ্গাসাগরে ওপেনিং হচ্ছে এবং পুরুলিয়াতে ওপেনিং হচ্ছে, ঝাড়গ্রামে হচ্ছে, ধানবাদে হচ্ছে এবং হাওড়াতেও, হাওড়ার শ্যামনগরে হয়ে যাচ্ছে, শ্যামপুরে হচ্ছেন, শ্যামপুকুর যেটা হলো হাওড়ার শ্যামপুকুরে হচ্ছে ওপেনিং, এবং ক্যানিংয়েও ওপেনিং হচ্ছে। ফোন নাম্বারটা আমি আরেকবার জানিয়ে দিচ্ছি, হেল্পিং নাম্বার বলে টিভি স্ক্রিনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, দুটি নাম্বার জল করে আপনারা দেখতে পাচ্ছেন, দুটি নাম্বার 9830235527 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বার হল হেল্পিং নাম্বার। এর মাধ্যমে আপনি ডিটেলসটা জেনে যাচ্ছেন যে কোন ডাক্তারকে কখন কোথায় পেয়ে যাচ্ছেন, এবং আগে যদি কোনোভাবে চিকিৎসা করে থাকেন কোনো জায়গায়, অবশ্য সেগুলো আপনারা রিপোর্টগুলো প্লিজ নিয়ে আসবেন, এবং তারপরে কিন্তু ডায়াগনোসিসের মাধ্যমে, প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আপনি সুস্থ জীবন ফিরে পাচ্ছেন। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ বলুন, নমস্কার, কে বলছেন? আমি তপন দাস বলছি। আচ্ছা, কি সমস্যা তপন দাস। বলুন, কি সমস্যা বলুন। সমস্যা হচ্ছে মাথা চুল উঠে যাচ্ছে এবং খুশকি হয়েছে। আচ্ছা, বয়স কত? 27 বছর। 27 বছর। আচ্ছা, আপনার যে মাথায় খুশকি হয়েছে, খুশকিটা আগে হয়েছে তারপরে চুল পড়া শুরু হয়েছে কি? হ্যাঁ, আর খুশকি হয়েছে তারপর চুল পড়ে। কতদিন ধরে হয়েছে এটা? 2 মাস মতো হয়ে গেল। 2 মাস মতো। আচ্ছা, এর কোনো চিকিৎসা করেছেন আপনি? না, করছি। আচ্ছা দেখুন, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, চুল পড়ার অনেকগুলো কারণ থাকে, সেগুলোও আমি একটু বলে দিচ্ছি, তাহলে সুবিধে হবে। যাদের ধরুন খুশকি থাকবে তাদের কিন্তু চুল পড়তে পারে, ঠিক আছে, এবং যতদিন না চুল খুশকি ঠিক হবে চুল পড়তে থাকবে, বেশি বেশি করে চুল পড়তে থাকবে, এটা হচ্ছে একটা কারণ। আবার অনেকের দেখা যায় যদি আয়রনের ডেফিসিয়েন্সি থাকে, শরীরের মধ্যে যদি আয়রনের কমি থাকে, যেটাকে আমরা ফেরেটিন টেস্ট করলে বুঝতে পারি, ব্লাড টেস্ট আছে ফেরেটিন, সেটা টেস্ট করলে বোঝা যায়। মহিলাদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায় যে আয়রনের ডেফিসিয়েন্সি আছে, তো তাদের চুলও ওইটার থেকেও কিন্তু পড়তে পারে। আবার ধরুন আপনার শরীরে যেসব পুষ্টির দরকার, মানে চুলের জন্য বায়োটিন যেটা আছে, বায়োটিন যে প্রোটিনটা, ওটা খুব কিন্তু জরুরি, সেটা কিন্তু আপনার শরীরের মধ্যে যদি অভাব থাকে তাহলে সেখান থেকেও চুল পড়তে পারে। কিছু হরমোনাল ইমব্যালেন্স মানে হরমোনের সিক্রেশনটা ঠিক মতো হচ্ছে না, ধরুন থাইরয়েডের থেকে হতে পারে, অনেকের পিসিওডি থাকলে দেখা যায় যে চুল বেশি পড়ছে, এগুলো ক্ষেত্রেও দেখা যায় চুল বেশি পড়ছে। অনেকের প্রেগনেন্সি সময় যেহেতু হরমোনাল একটা চেঞ্জ হয়, বাচ্চার জন্মানোর পর কিন্তু মায়েদের অনেক বেশি চুল উঠতে পারে, এগুলো থাকতে পারে। অনেক সময় খুব যদি স্ট্রং কোনো পাওয়ারফুল ওষুধ খায়, সেই মেডিসিনের সাইড এফেক্ট হিসাবেও কিন্তু অনেক সময় হেয়ার ফল হতে পারে। তো কি কারণ, এটাকে কিন্তু আগে বের করতে হয়। আপনার যখন সমস্যা হবে চুলের প্রবলেম, তখন আপনাদের অবশ্যই আমাদের কাছে আসতে হবে। কেন? তাহলে সঠিক কারণটা আমরা খুঁজে বার করতে হবে। আমাদের ডাক্তারবাবুরা যখন সঠিক কারণটা খুঁজে বার করবে এবং সেটা ট্রিটমেন্ট করবে, অটোমেটিক দেখবেন আপনার চুল পড়াটা কিন্তু বন্ধ হয়ে গেছে। একদম, আমরা এই বিষয়ে আমরা জানছি। আজকে কিন্তু আমাদের টপিকটা খুব একটি গুরুত্বপূর্ণ টপিক ছিল ডাক্তারবাবু। এই যে আপনি যেটা বললেন লাইফস্টাইল এবং খাদ্যাভ্যাস, আমরা অনেক সময় কিছু ভুলবশত খাবার আমরা খেয়ে ফেলি এবং তার হয়তো রেকটিফাই করতে হয় পরে সেটা, কিন্তু প্রথমের দিকে আমরা সেটা নিয়ে কিছুদিন চালাই। তখন আমরা হলাম বাঙালি, মানে কিন্তু আমরা একটু খাদ্যরসিক, আমরা একটু তেলে ঝোলে মানে যত স্পাইসি খাবার হবে। কিন্তু আজকাল দেখা যাচ্ছে বাচ্চারা ইভেন বাইরের খাবারের প্রতি ভীষণভাবে আসক্ত হচ্ছে, যেটার ক্ষেত্রে দেখা যায় যে পিৎজা এবং যেগুলো আমরা করি একটু নুডলস টাইপের খাবারগুলো যেটা হয়, এবং মোমো, এইসব খাবারগুলোর প্রতি মানুষ একেবারে ছেলেমেয়েরা, বাচ্চারা ভীষণভাবে আসক্ত। এটা থেকে আপনি কিভাবে একটা প্রিভেনশন যেটাকে বলে, কিভাবে আপনি এটাকে প্রতিরোধ মানে তার আগে থেকে কিভাবে তাদের প্রিপারেশন বা প্রিকশনটা আমি কিভাবে বলবো, এই যে বাচ্চারা ভীষণ এইগুলো খাদ্যের প্রতি, দেখুন এই হ্যাবিটটা আমাদের বাচ্চাদের যেসব হ্যাবিট থাকে সেগুলো হওয়ার জন্য বাচ্চারা কোনোদিনই দায়ী থাকে না, সেটা ভালো হোক বা মন্দ হোক, পুরোটাই নির্ভর করে বাড়ির ওপর। কারণ দেখুন একটা বাচ্চা স্কুলে হয়তো 4 ঘন্টা 5 ঘন্টা কাটায়, ঠিক আছে, কিন্তু ছোটবেলা থেকেই একটা বাচ্চা কিন্তু সবচেয়ে বেশি সময় কাটায় তার বাড়িতে, এটা হচ্ছে নিয়ম, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা মা বাবারা গার্জিয়ান হিসেবে কি করি, ওদের হাতেই সেই বাজে খাবারটা প্রথমে তুলে দিই।
যখন একদমই ছোট তাকে আমরা আদর করে প্যাম্পারিং করে কি করি, তাকে ওই প্যাকেটের খাবারগুলো কিনে দিই। এই যে প্যাকেটে পাওয়া খাওয়া বা রেডিমেড ফুড, এই সবগুলো কিন্তু আমরা তাদেরকে খাওয়াই। যখনই আমরা তাদেরকে খাওয়াচ্ছি সেই খেতে, এবং খাবারগুলো এমনভাবে তৈরি করা হয় প্রচণ্ড টেস্টি। আমরাও তো খেয়েছি, মানে আমরা রেগুলার খাই না সেটা আলাদার কথা, কিন্তু টেস্ট তো করেছি। এমন কেউ নেই যে ফাস্ট ফুড টেস্ট করেনি, ঠিক আছে, কিন্তু টেস্ট করে আমরা জানি যে এটা ক্ষতি করবে রেগুলার খেলে, তাই আমরা খাচ্ছি না। কিন্তু একটা ছোট বাচ্চা মানে যখন থেকে সে মুখে কিছু খাওয়া শিখেছে, তখন যদি তার হাতে আমরা এইসব খাবারগুলো তুলে দিই, তাহলে তো ওটা তার হ্যাবিটের মধ্যে চলে যাবে। যখন তার হ্যাবিটের মধ্যে চলে যাবে, তারপরে আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন না। এবং সেই খাওয়াগুলো এতটা সুস্বাদু হয় খেতে, তাতে হয়তো মানে পুষ্টিকর কিছু গুণ না থাকতে পারে, কিন্তু এতটা সুস্বাদু হয় যেটা হয়তো তাকে আকর্ষণ করবে সেখানে খেতে, তখন তার আর বাড়ির খাবার কিন্তু ভালো লাগবে। একদম। আমাদের একদম সময় শেষ, নিশ্চয়ই পরবর্তীতে আবার নতুন একটি বিষয় নিয়ে আলোচনা রাখবো। ডাক্তারবাবু আপনাকে অনেক ধন্যবাদ জানিয়ে দর্শক বন্ধুদের, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।